স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে। পাঠ চলছে উপন্যাসের অধ্যায় থেকে অদ্বৈত মল্লবর্মণ রচিত তিতাস একটি নদীর নাম। ইতিমধ্যে তিতাস একটি নদীর নাম থেকে প্রবাসখণ্ড অধ্যায়টি পাঠ শুরু হয়েছে। প্রবাসখণ্ডটি অনেকটা বড় হওয়ায় আমি 3টি ভাগে ভাগ করে আপনাদেরকে পাঠ করে শোনাবো। প্রবাসখণ্ডের প্রথম ভাগটি ইতিমধ্যে পাঠ হয়ে গেছে। আপনারা যারা এখনও প্রথম ভাগের পাঠটি শোনেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ও আই বাটনে লিংক দিয়ে দেওয়া হলো, আপনারা সেখানে ক্লিক করে শুনে নিতে পারবেন। তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ, আর দেরি না করে আজকের পর্বের পাঠ শুরু করা যাক। আমার হুক্কাও আইতাছে, দেও আগে তোমারটাই খাই। এই সময় একটি ছোট্ট দিগম্বরী হৃষ্টপুষ্ট মেয়ে আসিতেছে দেখা গেল। বাড়ি থেকে হুক্কা লইয়া আসিয়াছে। শরীরের দুলানির সঙ্গে সঙ্গে হুকাটা ডাইনে বাঁয়ে দুলিতেছে। নৌকার কাছে আসিয়া ডাকিল, বাবু আমারে তোল। মেয়ের হাত হইতে হুক্কা লইয়া কিশোরের দিকে বাড়াইয়া লোকটি বলিল, আমি খাই তোমার হুক্কা, তুমি খাও আমার ঝিয়ের ছক্কা, আমার ঝি। মেয়ের দিকে চাহিয়া বলিল, কি গো মা, জামাই দেখছনি, বিয়া দিয়া দেই? কার ঠাই? এই বুড়ার ঠাই? না না, বুড়ার ঠাই না, আমার জামাই হইব যমুনার জামাইয়ের মতো সুন্দর, মায়ে কইছে। তাহলে এই জামাই ঠাই দেই? কন্যাকর্তা সুবলের দিকে হাতের তকলি বাড়াইল। সুবল কিশোরের দিকে চাহিয়া মুচকিয়া হাসিল। নাও লইয়া আইছ, নিয়া যাইবাই বুঝি? সুবল বলিল, হ, লইয়া যামু অনেক দূর, এই দেশের কাওয়ার মুখও দেখতে পারবা না। মেয়ের চিন্তিত মুখ দেখিয়া বাপের দয়া হইল। না না, আমার মায়েরে যাইতে দিমু না, জামাই আমার ঘর জামাই রাখমু। বাড়ি যাইবার সময় লোকটি কিশোরকে বলিয়া গেল, শোন মালোর পুত, তোমরার পাক আমার বাড়িতেই হইব। আমার ঝি তোমরারে নিমন্ত্রণ করল, কি কও? না না, আমরা নাওই রাঁধমু, তুমি খাও গিয়া, রাইতের জালে যাও বুঝি? ইখানে রাইতের জাল বাউন লাগে না, বেহানে কটা বিকালে কটা খেয়েও দিলেই হয়। অদৈন্য মাছ, কত মাছ ধরবাই তুমি? লোকটি মেয়েকে স্নান করাইল, নিজে স্নান করিল, গামছা পরিয়া কাপড় নিংড়াইয়া কাঁধের উপর রাখিল। তারপর মেয়েকে কোলে তুলিয়া গ্রাম পথে পা বাড়াইল। কিশোরের চোখে ভাসিয়া উঠিল সুন্দর একটি পরিবারের ছবি, যে পরিবারে একটি নারী আছে, একটি নন্দিনী আছে, আর পুরুষকে সারা রাত নদীতে পড়িয়া থাকিতে হয় না। তার মনে একটা ঔদাস্যের সুর খেলিয়া গেল। নির্লিপ্ত কণ্ঠে বলিল, কইরে শুবলা, কি করবি কর, নাও ভাসাইয়া দিমু। কিছুই করিতে হইল না। গলায় মালা, কপালে তিলক একজনকে পল্লীপথে বাহির হইয়া আসিতে দেখা গেল। তার মুখময় হাসি কোনো ভূমিকা না করিয়াই বলিল, দেখ মালোর পুত, দোহাই তোমার, দোহাই তোমার বাপের, আমার ঘাটে যখন নাও লাগাইছ, সেবা না কইরা যাইতে পারবাই না। সবল তার কথা বলার ভঙ্গি, প্রত্যেকটি কথা আত্মপ্রত্যয়ী সুদৃঢ়। কিশোরের মৃদু প্রতিবাদ শনির মতো উড়িয়া গেল। খাইতে বসিলে সেই নন্দিনী গর্বিত পাত্রান্বেষী লোকটি বলল, এই, তখনই আমি মনে করছিলাম আমার হাতে ছাড়া পাইলেও সাধুর হাতে ছাড়ার নাই, তাই ঘাটে কিছু না কইয়া জানাইয়া দিলাম সাধুরে। খাওয়ার পর সাধু ধরিল, আজ রাতটুকু থাকিয়া যাও, একটু আনন্দ করিবার বাসনা হইয়াছি। তিলক বলিল, আমরা তো বাবা গান জানি না। জানো না? কোন জায়গাতে বিরাজ করো তোমরা? গ্রামের নাম গুকন ঘাট। আমি সেই কথা কই না, আমি কই তোমরা বিরাজ করো বৃন্দাবনে না কৈলাসে, তোমরা কৃষ্ণমন্ত্রী না শিবমন্ত্রী?
তিলকের সেই কোন যৌবনকালে গুরুকরণ হইয়াছিল, গুরু তারে কানে কৃষ্ণমন্ত্রই দিয়াছি। যদিও সে দীক্ষা অনুযায়ী কোনো কাজই আজ পর্যন্ত করিয়া উঠিতে পারিল না, তবু গুরুর 3 আখরের মূল মন্ত্র ভোলে নাই। সাধুর প্রশ্নে সে একটু ইতস্তত না করিয়াই বলিল, আমরা বাবা কৃষ্ণমন্ত্রী। এই দেখো গুরু মিলাইছে। আনন্দ করার গানে তো জানা ও জানার কথা ওঠে না বাবা, কেবল গ্রামের রূপ মাধুরী পান করতে হয়। 16 নাম 32 আখরের মাঝে প্রভু আমার বন্ধন দশায় আছে। শাস্ত্রে কয় বৃন্দাবনে অপ্রাকৃত মদনমোহন, বিবর্ত বিলাসের কথা। সে হইল নিত্য বৃন্দাবনের কথা। তিনি লীলা বৃন্দাবনে আইসা সুবলাদি সখা আর ললিতাদি সখীসহ আদ্যাশক্তি শ্রীমতী রাধিকারে লইয়া লীলা কইরা গেছেন। সেই লীলা বৃন্দাবনে অখনার তানরা নাই আসেন নিত্য বৃন্দাবনে। সেই নিত্য বৃন্দাবন আছে এই দেহেরই মধ্যে। তবেই দেখো তানরা এই দেহের মধ্যেই বিরাজ করে। তারপর নদিয়া নগরীর প্রভু গৌরাঙ্গ অবতারের কথাখান ভাবো না কেনে? পদকর্তা কইছে, আছে মানুষ গোসই, আছে মানুষ গৌচারন্দের ঘরে। নিগুর বৃন্দাবনে গোসই আছে মানুষ। এক মানুষ বৈকুণ্ঠবাসী, আরেক মানুষ কালো শশী, আরেক মানুষ গোসই দেহের মাইজে রসের কেলি করে। নিগুর বৃন্দাবনে গোসই আছে মানুষ। কথাগুলির অর্থ তিলক কিছু কিছু বুঝিল। কিশোর ও সুবল মুগ্ধ আনুগত্যের দৃষ্টি দিয়া বক্তার কথাগুলি উত্তম রূপে শুনিয়া লইয়া মনে মনে বলিল, এসব তত্ত্বকথা অত্যন্ত শক্ত জিনিস। যে বোঝে সেই স্বর্গে যায়, আমি তুমি পাপী মানুষ, আমরা কি বুঝিব? অনেক রাত পর্যন্ত গান হইল। সাধু নিজে গাহিল, পাড়ার আরও 2-4 জন গাহিল। তিলকও তাহার জানা। উঠান মাটি ঠন ঠন পীড়া নিল সোতে, গঙ্গা মইল জল তিরাসে ব্রহ্মা মইল শীতে, গানটি গাহিল। সাধুর নির্বন্ধাতিশয্যে কিশোর আর সুবল 2 জনে তাহাদের গাঁয়ের সাধুর বৈঠকে শোনা 2-3টা গান গাহিয়া সাধুর চোখে জল আনিল। তাহাদের গান শুনিয়া সাধু মুগ্ধ হইল, ততোধিক মুগ্ধ হইল তাদের সরল সাহচর্যে। মনে মনে বলিল, বৃন্দাবনের চিরকিশোর তোমরা, কৃষ্ণে তোমাদের গোলকের আনন্দ দান করুক। আমাকে যেমন তোমরা আনন্দ দিলে, তোমরাও তেমনি আনন্দময় হও। পরদিন তারা এখান হইতে নৌকা খুলিল। ছপ ছপ ছলাৎ শব্দ করিয়া নৌকা 2 তরুণের দাঁড়ের টানে ঢেউ ভাঙিয়া আগাইয়া চলিল। তীরে দাঁড়াইয়া সাধু নৌকা যত দূরে যাইতেছে তার 2 চোখ জলে ভরিয়া উঠিতেছে। তার কেউ নাই, সকলের মধ্যে থাকিয়াও সে একা। তারা আনন্দ করিতে জানে না, আনন্দ দিতে জানে না। যারা আনন্দ দিতে পারিল তাকে একটানা দৈনন্দিনতার মধ্যে ফেলিয়া তারা ওই দূরে সরিয়া যাইতেছে। অকুল মেঘনার অবাধ জলরাশির উদার শুভ্র বুকের উপর একটি কালো দাগের মতো ছোট হইতে হইতে তারা একসময় মিলাইয়া গেল। সাধুর বুক ছাপাইয়া বাহির হইল একটি দীর্ঘ নিঃশ্বাস। তারা দিয়া গেল অনেক কিছু, কিন্তু নিয়া গেল তার চাইতেও অধিক। এইখানে পাটটা ধনুকের মতো বাঁকিয়া দিয়াছে। বাঁকা অংশ জুড়িয়া স্রোতের আবর্ত এত জোরে পাক খাইয়া চলিতেছে যে তীরে লাগিয়া অমন শক্ত মাটিকেও যেন করাত কাটা করিতেছে। ছিন্নমূল তালগাছের মতো ভাঙিয়া ভাঙিয়া পড়িতেছে এক একটা অতিকায় মাটির ধস। ভাঙনের এই সমারোহে পড়িয়া পাটটা খাড়া উঁচু হইয়া উঠিয়াছে। দেখিলে ভয় হয়।
ইহার নিকট দিয়া নৌকা চালাইতে বিপদের আশঙ্কা আছে। যদি একটি ধস ভাঙিয়া নৌকার উপরেই পড়ে, যা স্রোত, আগানো বড় কঠিন, তবু আগাইতে হইবে। সকাল হইতে নৌকা বাহিয়া সুবল দুপুরে খাইয়া ঘুমাইয়া পড়িয়াছে। একটানা রাতের জালে যাওয়ার এমনই অভ্যাস। জালে না গেলেও রাতে চোখে ঘুম আসে না, দুপুরে চোখে ঘুম আসে, ঘুমাইতে হয়। তিলক সে কাজ দুপুরের আগেই সারিয়াছে। হুকা হাতে শুইয়াছিল, হাতের হুকা হাতেই ছিল, দেখিয়া মনে হইয়াছিল যেন চাহিয়াই আছে, চোখ খোলা, অথচ এরই মধ্যে ঘুমাইয়া নিয়াছে। এখন গলুয়ে বসিয়া ঝপাঝপ দাঁড় ফেলিতে ফেলিতে জলের দিকে চাহিয়া বলিল, এইবার যা মাছ পড়ব কিশোর, জলের রূপখান চাইয়া দেখ। মেঘনার বিশালতা এখানে অনেক কমিয়া গিয়াছে। ভাটিতে থাকিতে এপার হইতে ওপার একটা রেখার মতো দেখা যাইতেছে। এখন উজানে আসিয়া এপারে থাকিয়া ওপারের খড়ের ঘরগুলি পর্যন্ত সুস্পষ্ট দেখা যাইতেছে। বিকালে ঘুম ভাঙিয়া উঠিয়া সুবল অবাক হইল। তিলক, এটা কোন গাং? কোন গাং আবার, যে গাং দিয়া আসা হইছে? ইখানে মেঘলা অত ছোট? যত উজানে যাইবা ততই ছোট। আরও কত উজানে যাইতে হইব? উজানিনগরের খলার কত দূর? সুখদেবপুরের মাসিরাম মোড়লের বাড়ি আর কত দূর? আবার ঘুমাইয়া থাকো। এক্কেবারে তাঁর ঘাটে নাও ভিড়াইয়া ডাক দিমু হুক্কা হাতে লইয়া। যাও, আর ঠিসারা কইর না। দূরে একখানা ছায়াচ্ছন্ন পল্লী, গাছপাতায় সবুজ, তাকে পাশে রাখিয়া যেন অকস্মাৎ নদী টানা ধনুকের মতো বাঁকিয়া সোজা পশ্চিম দিকে অদৃশ্য হইয়াছে। পশ্চিম পাড়ের আড়ালে পড়ায় এখান হইতে তাকে আর দেখা যাইতেছে না। বাঁকানো ঢালা পাড়, পড়ন্ত রোদে তার বালিরাশি চিকচিক করিতেছে। সেই বালি ঢালা পাড়ের উপর এক স্থান 10-12খানি বড় বড় খড়ের ঘর। গাছপালা একটিও নাই, কোনোখানি সবুজের চিহ্ন মাত্র নাই, কেবল বালি আর কয়েকখানা ঘর। মরুর বালুকায় পান্থনিবাসের মতো। ব্যতিক্রম কেবল সচল অজগরের মতো এলাইয়া পড়া নদীটি। আরও একটু স্পষ্ট হইয়া উঠিলে তিলক তার বৃদ্ধ চক্ষু দুইটির প্রতি অসীম করুণায় কিঞ্চিত আবেগের সঙ্গে বলিল, ওই দেখা যায় সুখদেবপুর, আর ওই উজানিনগরের খলা। কিশোর আর কোনো কথা বলিল না। যেখানটার পরে নদী আর দেখা যাইতেছে না, সেই দিকে চাহিয়া রহিল। মাসিরাম মোড়লের ঘাটে যখন নৌকা ভিড়িল, তখন সন্ধ্যা হইয়া গিয়াছে। মোড়ল খুব প্রতাপশালী লোক। এখানে নদীর 5 মাইল তার শাসনে। এখানে মাছ ধরিতে হইলে তাঁরই সঙ্গে বন্দোবস্ত করিতে হয়। পরদিন সকালে মোড়লের বাড়ি হইতে নিমন্ত্রণ আসিল। দুপুরে তাঁর বাড়িতে সেবা করিতে হইবে। দুপুরে স্নান করিয়া 3 জনে সেখানে উপস্থিত হইল। মোড়লের বাড়িতে 4 ভিটাতে 4টি খড়ের ঘর, সংস্কারাভাবে জীর্ণ। তারই একটার বারান্দায় বসিয়া সে এক বাক্স রূপার টাকা গুনিতেছে। তার শরীর পাথরের মতো নিরেট, অসুরের মতো শক্ত, রং কালো, বয়স 50-এর উপর, কিন্তু মাংসে চামড়ায় বার্ধক্য ধরে নাই। কণ্ঠার 2 পাশের মোটা হাড়ে অজস্র দৈহিক বলের পরিচয়। কিশোর মনে মনে বলিল, তোমার মতো মুনিশের 25টায় 100, তোমার চরণে দণ্ডবধ। মোড়ল তখন নূতন জেলেদিগকে অভ্যর্থনা করিয়া বসাইল। নাম তো জানলাম কিশোর, পিতার নাম জানলাম না। পিতার নাম রামকেশব। চিনতে পারছি। তোমরা ক ভাই? ছোট এক ভাই আসিল, মারা গেছে, অখন আমি একলা। পুত্র সন্তান কি? আমার পুত্র সন্তান আমি। বুঝলাম। বিয়া করছো কই?
কিশোর চুপ করিয়া রহিল, কথা বলিল সুবল। এইবার দেশে গিয়া করিবে, সম্বন্ধ নিজ গ্রামেই ঠিক হইয়া আছে। রান্না যা কিছু হইয়াছে সবই বড় মাছের। কিশোরেরা ছোট মাছের জেলে, বড় মাছ একটা মুখে পড়ে না, কেননা এসব মাছ তারা ধরিতে পারে না। কোনোদিন কোনো বড় মাছ পথ ভুলিয়া তাদের জালে আসিয়া পড়িলেও পয়সার জন্য বেচিয়া ফেলিতে হয়। মোড়ল খায় যেমন বেশি, খাওয়ার উপর তার মনোযোগও তেমনি অখণ্ড। খাওয়ার ফাঁকে একবার তার অতিথিদের কথা মনে পড়িল। জাল্লা ভাই, যা খাইবা কেবল হাতের জোরে। কিশোর কোনো উত্তর দিতে পারিল না, কারণ আয়োজনের এত প্রাচুর্যের মধ্যে পড়িয়া তার খুব লজ্জা করিতে লাগিল। রুই মাছের মাথার খানিকটা চিবাইতে চিবাইতে উত্তর দিল তিলক, কি যে তুমি কও মোড়ল। কিশোরেরও একটা কিছু বলা দরকার, নৌকার মহাজন সে, কিন্তু এসব উত্তর চাতুর্যপূর্ণ ভাষায় দিতে হয়। সে ভাষা কিশোরের জানা নাই। সরল মানুষ সে, তার কথাও সরল। আমার দেশে অত বড় মাছ পাওয়া যায় না, বড় মাছ অত বেশি আমরা খুব কম খাই। শুনিয়া মোড়ল গিন্নি আরেক বাটি মাছ আনিল। কিশোর প্রবল আপত্তি জানাইল, না না না। মোড়ল বউ বুদ্ধিমতী, কিশোরের এঁটো পাতে বাটিটা শব্দ করিয়া ঠেকাইল। এবার কিশোরকে মাছগুলি খাওয়াইতেই হইবে। মোড়ল বউ লম্বা ঘুমটা টানিয়া পরিবেশন করিয়াছে, মুখ দেখা যায় নাই। মুখ দেখা গেল খাওয়ার পর, তারা বারান্দায় বসিলে যখন পান দিয়া গেল তখন। মোড়ল চৌকির উপর বিরাসনে বসিয়াছে। তাকে ছেলেবেলার গল্পে শোনা হনুমান ভীমাদি কোনো বীরের মতো দেখাইতেছে। কিশোর তাকে চোরা দৃষ্টিতে দেখিতেছে আর ভাবিতেছে, রাগ নাই, অহংকার নাই, মানুষটার আছে কেবল শক্তি। উহার বুকের কাছটিতে একবার বসিতে পারিলে ঝড় তুফানেও কিছু করিতে পারিবে না। এমন সময় গিন্নি স্বামীর হাতে হুক্কা দিয়া গেল। একটু পরে পানির বাটা সাজাইয়া আনিয়া চারিজনের মাঝখানে রাখিতেই তার ঘোমটা সরিয়া গেল। কিশোর মুহূর্তের জন্য তার মুখখানা দেখিতে পাইল। শ্যামাঙ্গী ক্ষীণকায়া তরুণী, ভৈরবকায় মহাদেবের পাশে বালিকাবধূ গৌরীকে যেমনটি দেখাইত, এই বউ তাঁর পাশে বসিলে ঠিক তেমনই দেখাইবে। কিশোর চিন্তিত মনে বসিয়া রহিল। মোড়ল বলিল, কি ভাবছ? আমার স্থিরাচার? কিশোর আঘাত পাইল। আমি বুঝি এই ভাবছি? আর কি ভাববা, আমার ঘরে এই ছাড়া আর কেউ নাই। আর যে ছিল মারা গেছে সে। থাকলে তোমারে লইয়া অখন কত ঠার ঠিসরা করত। মোড়ল, কি জানলা? তোমার দিকে চাইয়া আমার শিব ঠাকুরের কথা মনে পড়ে। তোমার অত নাম ডাক, কিন্তু বাড়ি ঘরের সিঁড়ি নাই, তাজ্জবের কথা। মোড়ল তার আয়ত চোখ দুটি মেলিয়া তার স্নিগ্ধ দৃষ্টি কিশোরের চোখ দুটির মধ্যে ডুবাইয়া দিল। আমার মনে পড়ে যে শিবের কথা, সে শিববুড়া, সকলের দরবারে তার নাম ডাক, কিন্তু ঘরে তার দৈন্য দশা। শিশুর মতো বাধিত হইয়া মোড়ল বলিল, তুমি আমারে শিব ঠাকুর বানাইলা? না জাল্লা, তুমি আমারে বুড়া শিব বানাইলা। আমার গৌরী বড় ভালো, তারে আবার নাচাইও না। আর আমরা তো শিবমন্ত্রী না, আমরা কৃষ্ণমন্ত্রী। তোমরা কোন দেশের দেশি? জবাব দিল তিলক, বৃন্দাবনের। বুঝলাম, তোমরাও কৃষ্ণমন্ত্রী। কৃষ্ণে মিলাইছে। রাইতে আনন্দ করা চাই, মনে থাকে যেন, অখন একটু গড়াইয়া যাও। উত্তম ভোজন পাইলে তিলকের পেট উঁচু হইয়া উঠে, নির্লজ্জভাবে অস্তিত্ব সব প্রমাণ করে। উহার সম্বন্ধে সচেতন হইয়া তিলক বলিল, ঠিক কথাই কইছ মোড়ল, ঘা খাওয়াইছ, গড়াইয়াই যাইতে লাগবে, খাড়া হইয়া যাওয়ার ভরসা খুব কম।
রসিকতা মোড়ল শশব্যস্তে প্রতিবাদ করিল, সে কথা কই না জাল্লা, আমি কই পার্টি বিছাইয়া দেও, একটু গড়াইয়া লও, তারপর যাইও, রাইতে আবার উজাগর করতে লাগবো। একটা শীতল পাটি বিছাইয়া দিলে গড়াইয়া যাইতে পারি। তুমি জাল্লা বড় ঢঙ্গি, তোমারে আমার বড় ভালো লাগে। সেদিন তারা আর নৌকাতে ফিরল না। শীতল পাটিতে গড়াইয়া বিকালে পাড়া বেড়াইতে বাহির হইল। তিলক বুড়া মানুষ, তার কাপড় হাঁটুর নিচে নামে না, কিন্তু কিশোর সুবল ধুতি পায়ের পাতা অবধি ঢিলা করিয়া কার্তিকের মতো কোমরে গেরো দিয়াছে, কাঁধে চড়াইছে একখানা গামছা। সুবলের বয়সের দোষ, সে শুধু দেখিল কার বাড়িতে ডাগর পাত্রী বিবাহের দিন গুনিতেছে। অনেককে দেখিল এবং সকলকেই মনে ধরিল। ইহাদের বাপ মা সুবলকে লক্ষ্য করিতেছে এবং ওগো ছেলে, যাওয়ার পথে আমার মেয়েকে নিয়া যাইও, বাতাসে ভর করিয়া সুবলের কানে এই কথা পাঠাইতেছে। ইহা কল্পনা করিয়া সুবল মনে মনে পুলকিত হইয়া উঠিল। কিশোর ভাবিতেছে, আর একরকম কথা, এ গায়ের লোকগুলি কি স্বাস্থ্যবান? নারী পুরুষ ছেলে বুড়ি সকলের গায়েই জোরের জোয়ার বহিয়া চলিয়াছে। আটকায় সাধ্যকার, সকলেরই রং কালো, তবে হালকা রংচটা কালো নয়, তেল তেলে পাথরের সুগঠিত মূর্তির মতো কালো। কিশোরদের গায়ের লোকও বেশিরভাগই কালো, কিন্তু মাঝে মাঝে পরিষ্কার লোকও আছে। নারীরাও অনেকেই কালো, আবার অনেকেরই রং ফর্সা। বাসন্তীর রং তো রীতিমতো ব্রাহ্মণ পণ্ডিতের মেয়ের মতো, কিন্তু এ গায়ের নারী পুরুষ সকলেই কালো। আরেকটা ভালো জিনিস কিশোরের চোখে পড়িয়াছে, এখানে ঘরে ঘরে জাল যেমন আছে তেমনি হালও আছে। প্রত্যেক বাড়িতেই এক পাশে জালের সরঞ্জাম, আরেক পাশে হালের সরঞ্জাম। একদিকে আছে গাবের মটকি, জালের পুঁটলি, দড়াদড়ি, ঝুড়ি ডোলা, আরেক দিকে লাঙাল জোয়াল, কাঁচি নিড়ানি, মই। অযত্ন রক্ষিত ঘর দুখানার একখানাতে যেমন দুই এক পুরুষের পুরানো জালের পুঁটলি পুরাতন পঞ্চিকার মতো জমিয়া উঠিয়াছে, তেমনি অন্যখানাতে বিভিন্ন বয়সের গরু বাছুরের ঘাসে ফেনে গোবরে থমথম করিতেছে। ইহাদের জীবন দেবতা আকাশের আদম শুরুতের মতো দুই দিকে আঙুল বাড়াইয়া রাখিয়াছে। একদিকে নদী মাছে ভর ভর, আরেক দিকে মাঠ ফসলে হাসি হাসি। কোনোদিন কোনো অদৃশ্য শয়তান যদি ইহাদের জালের গিঁটগুলি খুলিয়া দেয়, নৌকার লোহার বাঁধগুলি আলগা করিয়া ফেলে, আর নদীর জল চুমুক দিয়া শুষিয়া নেয়, ইহারা মরিবে না। খেতে শস্য ফলাইবে, এক হাতে খেতে শস্য ফলাইবে, আরেক হাতে জালগুলি নৌকাগুলি আগের মতো ঠিক করিয়া লইবে। যথাকালে বর্ষার জল নামিয়া নদীটাকে আবার যৌবনবতী করিয়া দিবে। ইহারা মরিবে না, কিন্তু আমরাও কি মরিব? আমাদের গায়ের মালদের কারো ক্ষেত খামারে নাই, কিন্তু তিতাস নদী আছে, তাকে শোষণ করিবে কে? আরে কিশোর, তামুক পাওয়া যায় কই? এক ছিলুম তামুক। তিলকেই বলিয়া কিশোরের ধ্যান ভঙ্গ করিল। সন্ধ্যার পর গানের আসর বসিল। প্রথম গান তুলিল তিলক। সুবল গোপীযন্ত্র বাজাইল। কিশোর কেবল হাততালি দিয়া মাথা দুলাইয়া তার রাখিয়া চলিল। কৃষ্ণমন্ত্রী শিবমন্ত্রী দুই মতের লোকই আসিয়াছে। প্রথম আসর বন্দনা গাওয়ার পর দেখা গেল এক কোণে কয়েকজন গাঁজার কোলকে সাজাইতেছে। তিলক ও জিনিস কালীভদ্রে গ্রহণ করিয়া থাকে, এবারও একটান কষিল, নাক দিয়া ধোঁয়া ছাড়িল, তারপর সুবলের দিকে রক্তচক্ষু করিয়া বলিল, বাজাও। সুবল গোপীযন্ত্র পেটে ঘষিয়া তাল ঠুকিল।
মোড়ল মাঝ আসরে বসিয়াছিল, তার দিকে হাত বাড়াইয়া তিলক গান জুড়িল। কাশীনাথ যোগিয়া তুমি নাম ধরো নিরঞ্জন, সদাই যোগাও ভূতের মন, ভূত লইয়া করো খেলন, সিঙ্গা ডুমুর কান্ধে লয়ে নাচিয়া। অপর পক্ষের একজন বলিল, গান বড় বেধারায় চলছে মোড়ল, ইখানে এই গানটা মানাইত। 1 পয়সার তেল হইলে 3 বাতি জ্বালায়, জেলে বাতি সারা রাতি ব্রজের পথে চলে যায়। মোড়ল নিষেধ করিতে যাইতেছিল, বিদেশি মানুষ ছন্দি ধরো কেনে, কিন্তু তাহার মুখের কথা মুখেই রহিয়া গেল। অনেক দিনের অনভ্যাসের পর তিলকের মগজে গাঁজার ধোঁয়া গিয়াছে, সামলাইতে পারিল না। অনেক কষ্টে মাথা খাড়া করিবার চেষ্টা করিয়া একসময় মোড়লের কোলের উপর এলাইয়া পড়িল। নেত্রীহারা হইয়া কিশোরেরা আর গান গাহিল না, কেবল শুনিয়া চলিল। বিরোধী দল অনেক রকম গান গাইবার পর যখন রাধাকৃষ্ণের মিলন গাহিয়া আসর শেষ করিল, তখন মোড়লের একটা লোক বাতাসার হাঁড়ি হাতে আগাইয়া আসিয়া কিশোরকে বলিল, লও। কিশোর স্বপ্নোত্থিতের মতো সচেতন হইয়া হাত পাতিল। তারপর তিলককে ডাকিয়া তুলিল। তিলক যখন চোখ মেলিল, আসরে তখন ভাঙন ধরিয়াছে। নদীর বুকে সকাল বড় সুন্দর, তখনও সূর্য ওঠে নাই। আকাশে নীলাভ স্বচ্ছতার আভাস, চারদিকে নীলাভ শুভ্রতা। এ শুভ্রতা মাখনের মতো স্নিগ্ধ। চারিদিকের অবাধ নির্মুক্তির মাঝে এ স্নিগ্ধতার আলাপন মনের আনাচে কানাচে সুরধ্বনি জাগায়। নদীর বুকে লক্ষ লক্ষ তরঙ্গ শিশুর অস্ফুট করতালি জাগায় যে মুক্ত বাতাস, তারই মৃদু স্পর্শ তিলকের বৃদ্ধ সংকুচিত বুকখানাও পূর্ণতায় প্রসারিত করিয়া তুলিল। পূর্ব দিকে মোড়লদের পল্লী গাছগাছালিতে ঢাকা, উত্তর দিকে নদীটা বাঁকিয়া বাঁ দিকে অদৃশ্য হইয়াছে। দক্ষিণ দিকে নদী এক্কেবারে তীরের মতো সোজা, যতদূর দৃষ্টি চলে কেবল জল আর জল। দুইটি তীরের বাঁধনে পড়িয়া সে জল দৈর্ঘ্যে অবাধ। তিলকের দৃষ্টি যেখানে নদীর জলে আর আকাশের কোলে একাকার হইয়া মিশিয়াছে, সেইখানি। তারও অনেক দক্ষিণ হইতে ভাসিয়া আসিতেছে ফাল্গুন মাসের এই মৃদুমন্দ হাওয়া। সেই দিকে চাহিয়া তিলক বুক ভরিয়া নিঃশ্বাস লইল। বড় উদার আর অকৃপণ সে হাওয়া। নৌকার পিছন দিক খুঁটিতে বাঁধা, গোলই বাতাসের অনুকূলে উত্তর দিকে লম্বমান। মাঝ নৌকায় দাঁড়াইয়া তিলক কথা বলিল, কিশোর, জাল লাগাইবার সময় হইছে। অন্ধকার পাতলা হইয়া আসার সঙ্গে সঙ্গে কিশোরের ঘুমও পাতলা হইয়া আসিয়াছে। তিলকের ডাকে তার শেষ সুতাটুকুও ছিঁড়িয়া গেল। কিশোর ক্ষিপ্র হস্তে হুঁকা ধরাইয়া সুবলকে ডাকিয়া তুলিল। সুবল ঘুমের গাধা, কিন্তু হুঁকার আওয়াজ পাইয়া তারও ঘুম টুটিয়া গেল। পাড়াটার আওতা ছাড়াইয়া তারা দক্ষিণে আগাইয়া গেল। পাড়ের খানিকটা ঢালু, একটু উপর দিয়ে সোজা একটা পায়ে চলা পথ। তার ওপাশে ধান জমি, যতদূর চোখ যায় কেবল ধান গাছ। ভোরের বাতাসে তাদের শিশু শিরগুলি দুলিতেছে, তাতে একটা না একটা শব্দ হইতেছে। আকাশ বাতাস ঢেউ সব কিছুর প্রাতঃকালীন কোমলতার সহিত তাল রাখিয়া এ শব্দের সুরও ক্রমাগত কোমলে বাজিয়া চলিয়াছে। কিশোরের চোখ জুড়াইয়া গেল। মোড়লের গ্রামের লোকেরা এ সকলে ধানের জমি লাগাইয়াছে। ধান হইলে ইহারাই সব কাটিয়া নিয়া ঘরে তুলিবে।
বাত্তা বাদলায় নদীতে নামিতে না পারিলেও কিশোরের দেশের মালদের মতো ইহাদের উপবাস দিতে হইবে না। বাঁশটা আস্তে চালাইও তিলক, ধান গাছ নষ্ট না হয়। কার জানি এই ক্ষেত, মনে কষ্ট পাইব। তোমার যত কথা, কত রাখালে 5 জনের বাড়ি দিয়া ক্ষেত নষ্ট করে, কত গাই গরু চোরা কামড় দিয়া ধান গাছের মাথা ভাঙে, আমরা রে চিনব কোন? তিলকের অর্বাচীনতায় কিশোর চটিয়া উঠিত, কিন্তু এই স্নিগ্ধ সকালবেলার সহিত চটিয়া ওঠা বড় বেমানান। কিশোরের মনের গোপনতায় যে সূক্ষ্ম শিল্পবোধ সবসময় প্রচ্ছন্ন থাকে, তারই ইঙ্গিত এবার তাকে চটিতে দিল না। সে আগেই তীরে নামিয়াছিল। তিলকের ছুঁড়িয়া ফেলা বাঁশের আগাটা ক্ষিপ্র গতিতে ধরিয়া তার গতিরোধ করিল এবং তার উদ্যত আঘাত হইতে অবলা ধান গাছগুলিকে বাঁচাইল। জাল লাগানো শেষ হইলে কিশোর নৌকায় উঠিয়া বাঁশের গোড়ায় পা দিল। সুবল পাছার কোড়ায় হাত দিলে গলুইয়ে গিয়া তিলক লগি ঠেলিয়া নৌকা ভাসাইল। নৌকা মাঝ নদীতে গেলে কিশোর জাল ফেলিল এবং এক আঁচলা জল মুখে পুরিয়া কুলি করিয়া জালে বুলানি দিল। কিছুক্ষণ ডুবাইয়া রাখিয়া কিশোর তাহার প্রথম খেউ তুলিল। ইঞ্চি পরিমাণ সরু সরু মাছ, রূপার মতো রং, ছোট ছোট ঢেউয়ের মতো জীবন্ত, কিশোর ক্ষিপ্র হস্তে টানিয়া এক ছটকায় ডরাতে ফেলিল। মাছগুলি অনির্বচনীয় ভঙ্গিতে নাচিতে লাগিল। প্রথম খেউয়ের মাছ দেখিয়া কিশোরের চক্ষু জুড়াইয়া গিয়াছে। মাছগুলি দেখিতে এই সকালবেলার মতোই স্নিগ্ধ। একসময় ধাঁ করিয়া সূর্য উঠিল, নদীর উপর রোদ বিছাইয়া দিল। তাপের আভাস পাইয়া মাছ একযোগে অথই জলে ডুবিয়া গেল। এখন আর তারা জালে ধরা দিবে না। একবার কিশোর জালটা ধপাস করিয়া ফেলিল। এই রকমে ফেলার অর্থ আজ এই পর্যন্তই। তিলক কোড়া গুটাইয়া আগাইয়া আসিল, তারপর দুইজনে মিলিয়া দরাদরির বাঁধা ছাঁধা খুলিয়া ফেলিল। মোড়ল আগেই ঘাটে বসিয়াছিল। প্রথম দিনের মাছ দেখিয়া খুশি হইল, বলিল, ছোট জাল্লা, তোমার তো খুব সাইত, চল মাছডাঙিতে লইয়া যাই। শাঁসা করিয়া বসন্তের বাতাস বহিয়া যায়। স্বচ্ছ জলের উপর ঢেউ তুলিয়া কিশোর ক্ষণে ক্ষণে উন্মনা হইয়া যায়। নদীর তাতা থই থই নাচনের সঙ্গে তার বুকখানাও নাচিয়া ওঠে। আকাশের রোদ বাড়ে, সে রোদ যেন নৌকার উপর, তিলকের সুবলের মাথার উপর, আর কিশোরের বুকের উপর সোনা হইয়া ঝরিয়া পড়ে। কোনো অদৃশ্য শিল্পী এক না দেখা মহির তুলি বুলাইয়া তার মনের মাঝখানে অদৃশ্য আনন্দের এক একটা ছোপ লাগাইয়া যায়। থাকিয়া থাকিয়া তার মনে সম্ভব অসম্ভব নানা রকম চিন্তার আবির্ভাব হয়। সুখদেবপুর পল্লীটা কখনো সুবলকে লইয়া এক পাক ঘুরিয়া আসে। অনেক গাছগাছালি আছে সুখদেবপুরে, তাতে অনেক আগে পাতা ঝরিয়া গিয়াছিল, এখন নূতন পাতা মেলিয়াছে, কি তুলতুলে মসৃণ পাতা, কিশোরের হৃদয়ের পরদার মতো মসৃণ। চাহিয়া থাকিতে খুব ভালো লাগে। একটি বাড়িতে তুলসীতলার পাশে বেড়া দিয়া ফুলের গাছ করিয়াছে, অনেক সুন্দর ফুল ধরিয়াছে, পাপড়িগুলিতে কি সুন্দর বর্ণ সমাবেশ। কি ফুল চিনিতে না পারিয়া কিশোর দাঁড়াইল। সামনা দিয়া এক কুমারী কন্যা যাইতেছে। একগোছা সুতা হাতে করিয়া কিশোর চলমান সুবলকে হাত ধরিয়া থামাইয়া বলিল, দাঁড়া, ফুলেরে আগে দেখা লই, বড় রঙ্গিলা ফুল, কিন্তু চিনতে পারলাম না। এই মাইয়ারে জিগা, ইটা কি ফুল কইয়া যাক। অকবি সুবল। মনে রং ধরা কিশোরের সমজদার সাথী হওয়ার অনুপযুক্ত সুবল নিষ্পৃহ কণ্ঠে বলিল, তুমি জিগাও না, আমারে লইয়া টানাটানি করো কেনে? বেশে আমি জিগাই। বিচারকের সামনে
আসামের মতো এক ফোঁটা মেয়েটার সামনে জোয়ান কিশোর এতটুকু হইয়া গিয়া কোনো রকমে বলিল, বিদেশি মানুষ, এদেশের এই ফুলেরে চিনলাম না, নামখান কি কইয়া যাইতে পারো? মেয়েটি লজ্জায় উচ্ছ্বলিত হইয়া বলিল, মুগরাচণ্ডী, এর নাম মুগরাচণ্ডী ফুল। বলিয়া কিশোরের চোখের দিকে চাহিল, কিন্তু চোখ আর নামাইতে পারিল না। সর্পমুগ্ধের মতো চাহিয়া থাকিয়া পরনের বসন আঁচলে বুকের শিশুস্তন দুটিকে ঢাকিয়া দিল। তারপর ভয় পাওয়া হরিণীর মতো বড় বড় পা ফেলিয়া একটা ঘরের আড়ালে চলিয়া গেল। সুবল কিছু টের পাইয়া বলিল, যা কও দাদা, তোমার বাসন্তীর মতো একটা মাইয়াও কিন্তু সুখদেবপুরে দেখলাম না। আমার বাসন্তী? তুই কি কইলি শুবলা? তোমার সঙ্গে বিয়া হইব, এই ক্ষেপের টাকা লইয়া দেশে গেলেই তোমার সঙ্গে বিয়া হইব। তোমার বাসন্তী কমু না, তবে কি আমার বাসন্তী কমু? কিশোর হাসিল, না রে শুবলা, না, ঠিসারার কথা না, বাসন্তীরে আমার, তোর লগেই 7 পাক ঘুরাইয়া দিমু। মন রে, চোখ ঠাড় কেনে কিশোর দাদা, বাসন্তী যে তোমার হাড়ির চাউল দিয়া রাখছে, তুমি তো কম জানো না। না রে শুবলা, আমার মন যেমন কয়, কথাখান ঠিক না। যারে ল্যাংটা থাইক্কা দেখতাছি, ছোটকালে যারে কোলে পিঠে লইছি, হাসাইছি, কাঁদাইছি, ডর দেখাইছি, ভেউরা বানাইয়া দিছি, তারে কি বিয়া করণ যায়? বিয়া করণ যায় তারে যার লগে কোনো কালে দেখা সাক্ষাৎ নাই? দেখা সাক্ষাৎ খালি মুখাচণ্ডীর সময়, গীত জোকারের লগে পিঁড়ির উপর শাড়ির ঘোমটা তুইলা যখন চোখ মেইলা চায়, সে হয় সত্যের স্ত্রী, আর সগল তো ভইন। সুবল ভাবে কিশোরের মাথার ঠিক নাই, কিন্তু যদি সত্যিই বাসন্তীর সহিত কিশোরের বিবাহ না হয়, তবে বাসন্তীর বিবাহ হইবে কাহার সহিত? সুবল ভাবে, মনের ভিতর একটা কিছু হইতেছে, টের পাইয়া কিশোর কিছু লজ্জিত হয়, বলে, আর পাড়া বেড়াইবার দরকার নাই শুবলা, চল ফিরা যাই। সে অজানা ভাব অধিকক্ষণ থাকে না, থাকিলে কিশোর পাগল হইয়া যাইত। সেই স্নিগ্ধ নীলাভ ফাল্গুনী প্রভাত আসে, জাল লাগাইয়া মৃদু নৃত্য পরা তটিনীর বুকের গহনে গুজিয়া দেয় সেই জাল, তুলিয়াই দেখে মাছ। রূপার মতো সাদা ছোট ছোট প্রাণচঞ্চল অজস্র মাছ, এক একটা মাছে এক একটা প্রাণ, নৌকার ডরাতে জলের উপর ভাসিতে ভাসিতে কেমন খেলা করে। 2 মিনিটেই যাদের মৃত্যু, তারা মরণকে অবহেলা করিয়া এমন শান্ত চিত্তে ভাসে কি করিয়া? কিন্তু বড় ভালো লাগে দেখিতে। দ্রুত তালে জাল তোলা ফেলার মাঝে কিশোর আত্মহারা হইয়া যায়। তার মনের সকল রকম অস্বস্তি কোথায় আত্মগোপন করে। চৈত্রের মাঝামাঝি, বসন্তের তখন পুরা যৌবন। আসিল দোল পূর্ণিমা, কে কাকিনিয়া কখন দুলিয়াছে, সেই যে দোলা দিয়াছিল তারা তাদের দোলনায়। স্মৃতির অতলে তারই ঢেউ অমর হইয়া লাগিয়া গিয়াছে গগনে পবনে বনে বনে। মানুষের মনে মনে মানুষ নিজেকে নিজে রাঙায়, তাতেও পূর্ণ তৃপ্তি পায় না। প্রিয়জনকে রাঙায়, তাতেও পূর্ণ তৃপ্তি পায় না। তখন তারা আত্মপর বিচার না করিয়া সকলকেই রাঙাইয়া আপন করিয়া তুলিতে চায়। তেমনি রাঙাইবার ধুম পড়িয়া গেল সুখদেবপুরের খলাতে। তারা ঘটা করিয়া দোল করিবে, 10 জনকে নিয়া আনন্দ করিবে। সুখদেবপুর গ্রামের সকলকেই তারা নিমন্ত্রণ করিল। মোড়লের গাঙের রায়ত হিসাবে কিশোররাও নিমন্ত্রিত হইল। কাল সকাল থেকে রাত অবধি হোলি, গান বাজনা, রং খেলা, খাওয়া দাওয়া হইবে। খলাতে দোল পূর্ণিমায় খুব আরব্বা হয়।
মাইয়া লোকে করতাল বাজাইয়া যা নাচে, নাচে তো না, যেন পরীর মতো নৃত্য করে, পায়ে ঘুংরা, হাতে রাম করতাল। এ নাচ যে না দেখছে মায়ের গর্ভে রইছে। কিশোর সমাধান বাতলাইয়া দিল, নদীর ওপারে হাট বসে, সাবান কিনিয়া আনিলেই হয়। কিন্তু এক টুকরো সাবানের জন্য এত বড় নদী পাড়ি দেওয়া চলে না। শেষে সমাধান আপনা থেকেই হইয়া গেল। ভাটিতে বেদের বহর নোঙর করিয়াছে, বেদিনীরা আয়না চিরুনি, সাবান, বড়শি, মাথার কাঁটা, কাঁচের চুড়ি, পুঁতির মালা লইয়া নৌকা করিয়া সুখদেবপুরের ঘাটে বেসাত করিয়া যায়। সাপের ঝাঁপিও দুই একটা সঙ্গে থাকে। কিশোরেরা মাছ ধরায় ব্যস্ত। বেলা বাড়িয়াছে, আর একটু বাড়িলে মাছেরা অতলে ডুব দিবে। এখনই যত ছাকিয়া তোলা যায় নদী হইতে, উঠিতেছেও খুব। এমন সময় এক বেদিনী ডাক দিল, অ দাদা, মাছ আছে? কিনিতে আসিয়া তারা বড় বিরক্ত করে। তিলক ঝানু লোক বলিল, না, মাছ নাই। বেদিনীর বিশ্বাস হইল না। বৈঠা বাহিয়া তার বাবুই পাখির বাসার মতো নৌকাখানা কিশোরদের নৌকার সঙ্গে মিশাইল। সে তার নিজের নৌকার দড়ি হাতে করিয়া লাফ দিয়া কিশোরের নৌকায় উঠিল। ডরার দিকে চাহিয়া বলিল, কি চাল্লা, মাছ নাও নাই? 4 পয়সার মাছ দাও। কিশোরের জালে অনেক মাছ উঠিয়াছে। বাঁশের গোড়ায় পা দিয়া, জালের হাতায় টান মারিয়া সে বুক চিতাইল, তার পিঠ ঠেকিল বেদিনীর বুকে। প্রবাসখণ্ডের এর পরবর্তী অংশটুকু জানতে হলে আমাদের চ্যানেল গল্পকথার শ্রুতিপাঠ্য ফলো করুন, এবং আমাদের চ্যানেলকে ফলো করতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন গল্পকথার শ্রুতিপাঠ্য, এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না, যাতে আমাদের অডিও বুক আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ।